একটা নাবালক ছেলের স্বপ্ন। স্বপ্নটা ছিল 15 দিনের, অসংখ্য মনোমুগ্ধকর স্মৃতি আর অসাধারণ একটা দেশ। ব্যস্ত শহরের হইচই থেকে শুরু করে নির্জন বনের নীরবতা, নীল সমুদ্রের বিশালতা থেকে পাহাড়ের সবুজ সমাহার, আর পথে পথে ছড়িয়ে থাকা ঝর্ণার জলপ্রপাতের সুর। Sometimes life feels like a movie, and this is one of the best movies of my life. আমরা যেমন মেঘের গায়ে হাত রেখেছি আর সমুদ্রের পানিতে পা ডুবিয়ে সন্ধ্যার রোদে ভিজেছি। হ্যাঁ, এইটা শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা নাম শুনলেই অনেকের মনে আসে দেউলিয়া দেশ, কিন্তু সত্যি বলতে দ্যাটস নট রিয়েলি স্টোরি। শ্রীলঙ্কা শুধু খবরের শিরোনামে নয়, এটি একটি জাদুকারী দ্বীপ, যেখানে আছে অসীম সৌন্দর্য, ইতিহাস আর শান্তির ছোঁয়া। অনেকেই ভাবে দেশটা হয়তো নিরাপদ নয়, কিন্তু আমার অভিজ্ঞতা বলে এটা ভুল ধারণা। বরং আমি অনুভব করেছি শ্রীলঙ্কা ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রিজ ফর ট্রাভেলার। কিছু ক্ষেত্রে বাংলাদেশের চেয়েও বেশি নিরাপদ মনে হয়েছে। এটা লজ্জার হলেও এটা সত্য। সোনালী সৈকত, সবুজ পাহাড়, ঝর্ণার জলপ্রপাতের দেশ ছিল এটা। ট্রেনের খোলা জানালা, পাহাড়ের কুয়াশা, বাতাসে ভেসে চলা মেঘ, এক অসাধারণ অনুভূতি। লোকাল মানুষের হাসি, রাস্তার খাবারের গন্ধ, তাদের আন্তরিক সংস্কৃতি, সবই আলাদা গল্প বলে। 15 days, countless memory and one magical island. Welcome to the series আমরা ঘুরি শ্রীলঙ্কা। Beat nuts, Mr. Meth. You know how we do. Se acabó. Free drinks in the house. গল্পের শুরুটা হয় ঢাকা এয়ারপোর্ট থেকে। ফ্লাইটের 4 ঘন্টা আগেই আমরা পৌঁছে যাই। এটা ছিল আমার দ্বিতীয় দেশ। এয়ারপোর্টের প্রথম বাধা পাই আমরা ইমিগ্রেশন অফিসারের কাছে। আমাদের অন্য জায়গায় নিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। এক সময় মনে হলো আমার স্বপ্ন হয়তো এখানেই শেষ মুহূর্তে আমরা কোনোভাবে বোঝাতে সক্ষম হই এবং আলহামদুলিল্লাহ তারা আমাদের ছেড়ে দেয়। 4:15 এর বোর্ডিং কিছুটা দেরি হলেও আমরা সময় মতো ফ্লাইটে উঠি। ঢাকা থেকে চেন্নাই, তারপরে কলম্বো। মাঝখানে প্রায় 15 ঘন্টা ট্রানজিট ছিল আমাদের। পরের দিন সকালে আমরা চেন্নাই থেকে কলম্বো উড়ে যাই। কলম্বোর ইমিগ্রেশন ছিল খুবই সহজ, এমনকি আমার কোনো কোশ্চেনও জিজ্ঞেস করে নাই। বাংলাদেশ থেকে ওই অভিজ্ঞতার পর এই বিষয়টা খুবই অবাক করেছে। প্রথমবারের মতো শ্রীলঙ্কায় নামার পরে আমার যে বিষয়টা চোখে পড়ে তা হলো তাদের পরিচ্ছন্নতা। আমরা পৌঁছে গেছি শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কার এত সুন্দর পরিবেশ আমাদেরকে মনোমুগ্ধকর করেছে। আপনারা এখান থেকে দেখতে পারবেন কত সুন্দর রাস্তায়, যা বাংলাদেশি হিসেবে আমি এক্সপেক্ট করিনি। এরপরের আমাদের যাত্রাটা ছিল নিগম্বো টু কলম্বো। প্রায় 30 কিলোমিটারের এ যাত্রায় আমরা একটা ছোট মাইক্রোবাসে গিয়েছিলাম। এয়ারপোর্ট থেকে একটু সামনেই এই বাসগুলো পাওয়া যায়। মজার বিষয় এই যে কলম্বো শহর পৌঁছানো পর্যন্ত এই পুরো রাস্তাটাই আমি আশেপাশে ময়লা খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোনো ময়লা পাইনি। এইটা দেখার পরে কিছুটা আমাদের দেশের কথা মনে পড়ে গিয়েছিল। তো কলম্বো পৌঁছেই আমরা হালকা নাস্তা করে বেরিয়ে পড়ি হ্যাটনের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা, ঝড় এবং বৃষ্টির মাঝ দিয়ে আমরা সন্ধ্যার পর হ্যাটনে পৌঁছাই। হ্যাটন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আমাদের হোমস্টেটা অবস্থিত ছিল। একটা টুকটুক ভাড়া নিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। হোমস্টেতে পৌঁছানোর পরে আমরা খাবার খেয়ে নিই এবং সে রাত্রে ঘুমিয়ে কাটাই পরের দিনের আদামস পিক অভিযানকে সামনে রেখে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাতছানিতে সারা দিই, কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আদামস পিক শুধু একটা পাহাড় নয়, বরং শ্রীলঙ্কার অত্যাধিক ও প্রাকৃতিক প্রতীক। শ্রীলঙ্কায় এটি শ্রীপাদা নামেও পরিচিত। বিভিন্ন ধর্মের মানুষের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।
বৌদ্ধদের কাছে এটি বুদ্ধের পদচিহ্ন, হিন্দুদের কাছে এটি শিবের পদচিহ্ন, মুসলমান ও খ্রিস্টানদের কাছে এটি আদমের পদচিহ্ন। আমাদের হোমস্টেটা ছিল ঠিক এর পাহাড়ের নিচেই। আর সকালে হালকা খাবার খেয়েই আমরা যাত্রা শুরু করি অ্যাডামস পিকের উদ্দেশ্যে। লোকালদের পরামর্শ অনুযায়ী শীর্ষবিন্দুতে পৌঁছাতে আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। শুরু থেকেই দৃশ্যগুলো ছিল স্বর্গীয়। পাহাড়ের গাল দিয়ে ঝর্ণা পড়ছে। আমরা পাশাপাশি 7 থেকে 8টি ঝর্ণাও দেখেছি, এমনও দৃশ্য ছিল। পথ যত এগিয়েছে ভ্রমণ তো তারও রোমাঞ্চকর হয়েছে। ভাই অনুভূতি কেমন? ওয়াও, সো বিউটিফুল। আর এই সাইডে দেখুন কত সুন্দর সুন্দর ওয়াটারফলস। যেহেতু এটা ছিল অফ সিজন, প্রথমে আমাদের সাথে কারো দেখা হয়নি। ঘন্টা 2-3 পরেই আমাদের কিছু টুরিস্টের সাথে দেখা হয়। মেঘ ধীরে ধীরে আমাদের কাছে চলে আসে। মাঝে মাঝে হালকা বৃষ্টিও পড়তেছিল, আবারও থেমে যায়। প্রকৃতির খেলা যেন আমাদের সঙ্গে খেলছে। ফোনের ব্যাটারি শেষ হয়, আমরা সব মুহূর্ত ভিডিও করা সম্ভব হয়নি, কিন্তু বাস্তবে দৃশ্যগুলো ক্যামেরার চেয়েও অনেক সুন্দর ছিল। এই ট্রেকের উচ্চতা ছিল প্রায় 5,500 সিঁড়ি, এই ভ্রমণের উচ্চতা। আর উপরে ওঠার সঙ্গে সঙ্গে দৃশ্যগুলো আরো বিস্ময়কর হয়ে ওঠে। মেঘের ঝড়ো বাতাস মাঝে মাঝে ভয়ও আনে। এমনকি আমার ভাই, ভালো কথা, এ ট্যুরে তো আমার ট্যুরমেটের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এবার ট্যুরের ট্যুরমেট আমার ভাই আলবিদ সাভার। ওর সাথে অনেক জায়গায় ঘোরার সৌভাগ্য হয়েছে আমার। হয়তো এসব গল্পগুলো অন্য কোথাও বলা যাবে। এমনকি আমার ভাই আলবিদ, ওর হালকা হাইবোফোবিয়াও অনুভব হয়। এই অভিজ্ঞতা আমাদের প্রকৃতির সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে পরিচয় করিয়ে দিয়েছিল। শেষে যখন চূড়ায় পৌঁছাই আদামস পিক, এর প্রথম পয়েন্ট তালাবন্ধ ছিল। তবুও আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য আমাদের প্রত্যাশার চেয়েও বেশি আনন্দ দিয়েছে। আজকের ওয়েদারটা আদামস পিকের সেরা। ভয়ঙ্কর সুন্দর বলতে কিছু ওয়ার্ড আছে না, এটি এরকম। স্পিক ট্রেক এটা শুধু শারীরিক চ্যালেঞ্জ নয়, এটি এক ধরনের আত্মিক ভ্রমণ যা মনের দাগ রেখে যায়, হৃদয়কে স্পর্শ করে এবং প্রতিটি মুহূর্ত স্মৃতিতে রাখে। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রেকিং অফ মাই লাইফ। পরবর্তী মুহূর্তগুলোতে আমরা আস্তে আস্তে নিচে নেমে যাই এবং খাবার খেয়ে ওই রাতে ঘুমিয়ে যাই। পরের দিন ঘুম ভাঙলেই আমরা পানির শব্দ শুনতে পাই। মনে হলো প্রকৃতি যেন আমাদের অভিবাদন জানাচ্ছে। প্রথম দিন ভালোভাবে লক্ষ্য করতে পারিনি। আজ দেখলাম আমাদের হোমস্টে ঠিক নিচে রয়েছে একটা ছোট্ট জলপ্রপাত। প্রকৃতির এই উপহার এবং আশেপাশের দৃশ্য দেখে সত্যি মনোমুগ্ধ হয়েছিলাম। আলহামদুলিল্লাহ। সকাল শেষে আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি হার্টনের উদ্দেশ্যে। রাস্তাটা ছিল এক স্বর্গীয় পথ, চারপাশে ছড়িয়ে থাকা সবুজ চা বাগান, পাহাড়ি পথ, মাঝে মাঝে হালকা কয়েকটা ঝর্ণার দেখা। প্রতিটি মুহূর্তই অনুভব করাচ্ছে প্রকৃতির সাথে একত্রতা। হ্যাটনে পৌঁছানোর পরেই আমাদের পরবর্তী গন্তব্য ছিল ক্যান্ডি। उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, फिर धुआं धुआं तन्हार बदली चली आती है छूने। ক্যান্ডির সকালটা ছিল একটু অন্যরকম। একটা স্কুটার ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম শহরটাকে এক্সপ্লোর করতে। প্রথমেই পৌঁছালাম টেম্পল অব দ্য স্কেট টুথরিলিকে। বিশাল আর পবিত্র শিব মন্দিরের ভেতরে ঢুকতেই একটা শান্তিময় পরিবেশ অনুভব করেছি। এখানে মূলত গৌতম বুদ্ধের দাঁত রয়েছে, ধূপের ঘ্রাণ, প্রার্থনার শব্দ আর চারপাশের অত্যাধিক আবহ সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন ইতিহাসের এক জীবন্ত অংশে দাঁড়িয়ে আছি। তারপরে স্কুটার ছুটলো শহরের কেন্দ্রে ক্যান্ডি ক্লক টাওয়ারের দিকে। কোলাহলপূর্ণ শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই টাওয়ার যেন ক্যান্ডির সময়ের সাক্ষী। ক্যান্ডি ওয়ার সিমেন্ট্রি ছিল আমাদের পরের গন্তব্য। সবুজে ঘেরা সে শান্ত জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করেই এক ধরনের নীরবতা আমাকে ছুঁয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি আর বীর সৈনিকদের ত্যাগ এখানে যেন নীরবে কথা বলে। কিন্তু ক্যান্ডির আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার পাহাড়ি রাস্তাগুলোতে। আমরা যখন হিলি রোড ধরে এগোচ্ছিলাম, চারপাশে সবুজ পাহাড়, চা বাগান আর ছোট্ট ছোট্ট গ্রাম। প্রতিটা মোড়ে অপেক্ষা করছিল নতুন এক দৃশ্যপট। আর দিনের শেষটা কাটলো আমাদের ক্যান্ডি লেকের ধারে। এই শহরটা যেন স্বপ্নের মতো সুন্দর।
এটা শ্রীলঙ্কার ক্যান্ডি। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছিল, হ্রদের জলে তার প্রতিচ্ছবি যেন আরো সুন্দর করে তুলছিল চারপাশকে। নরম হাওয়া, শান্ত পরিবেশ আর পরন্ত বিকালের আলো, এই মুহূর্তটাই যেন পুরো ভ্রমণের সবচেয়ে সুন্দর উপহার। ক্যান্ডি আমাকে শুধু ইতিহাস আর সৌন্দর্য দেখায়নি, দেখিয়েছে এক ধরনের প্রশান্তি। পরের দিন সকালে ক্যান্ডি শহরকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম রেল স্টেশনের পথে। আজকের যাত্রা ছিল ক্যান্ডি থেকে নোয়ারা এলিয়া, যেটা শুধু একটা ট্রেন রাইড নয়, বরং আমার জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর একটা হতে চলছিল। सफरनामा ख्यालों का सफरनामा अंधेरे में उजालों का सफरनामा। ট্রেন ছাড়ার মুহূর্তেই মনে হচ্ছিল এটা হবে এক স্বপ্নময় যাত্রা। ধীরে ধীরে যখন ট্রেন ক্যান্ডির ব্যস্ত শহর পেরিয়ে পাহাড়ি পথে এগোতে শুরু করলো, তখনই বুঝলাম এ ভ্রমণ একেবারেই অন্যরকম। প্রায় 4 থেকে 5 ঘন্টার এই জার্নি যেন স্বর্গের ভিতর দিয়ে যাওয়া। পাহাড়ের আঁকাবাঁকা পথে ট্রেন যখন গড়িয়ে চলছিল, তখন চারপাশে কুয়াশায় মোড়া এক রহস্যময় পরিবেশ। দূরে তাকালেই দেখা যাচ্ছিল মেঘ যেন পাহাড়ের গায়ে বসে আছে। অনেক সময় মনে হচ্ছিল আমরা যেন মেঘের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি। অবশ্য এই যাত্রাটা আমাদের মেঘের ভেতর দিয়ে যাচ্ছিল। পথের ধারে বরাবর চোখ পড়ছিল ছোট ছোট ঝর্ণা, কোথাও আবার পাহাড় বেয়ে নেমে আসা জলের ধারা। প্রকৃতির সেই সুর যেন পুরো যাত্রাটাকে আরো জীবন্ত করে তুলছিল। আর মাঝে মাঝে ট্রেনের জানালা দিয়ে দেখা যাচ্ছিল বিস্তীর্ণ চা বাগান, সবুজের সমারোহ আর অসাধারণ ল্যান্ডস্কেপ। ট্রেনের প্রতিটি বাঁক, প্রতিটি মোড় যেন নতুন দৃশ্যপট উপহার দিচ্ছিল। কখনো সবুজ পাহাড়, কখনো ধোঁয়াটে কুয়াশা, আবার কখনো ঝর্ণার স্রোত। মনে হচ্ছিল আমি এক চলন্ত সিনেমার ভিতর আছি। অবশেষে দীর্ঘ কিন্তু জাদুকারী এই যাত্রা শেষে পৌঁছালাম আমরা নোয়ারা এলিয়াতে। মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে এসে দাঁড়িয়েছি, যেখানে সৌন্দর্য, প্রকৃতি আর প্রশান্তি একসাথে মিলেমিশে আছে। এই ভ্রমণটা আমার জীবনের সেরা ট্রেন রাইড গুলোর একটা ছিল। তো কালকের ভ্রমণটা হবে আমাদের নোয়ারা এলিয়াতে। চলো ভেসে বেড়াই গানে গানে, জেগে উঠি প্রাণে প্রাণে ওই দূর আকাশ সাথে নিয়ে। চলো নীল থেকে আরো নীলে, সবুজ থেকে আরো সবুজে। নোয়ারা এলিয়াতে আমাদের ভ্রমণ শুরু হয় একটা স্কুটারের মাধ্যমে। শহরের রাস্তায় যখন আমরা এগোচ্ছিলাম, প্রথমেই চোখে পড়ে এই শহরের বিশেষ ধরন। শহরের কাঠামোতে ব্রিটিশদের প্রভাব, পাহাড়ের কোমল ছোঁয়া এবং সবুজে মোড়া পথগুলো একে অন্যরকম করে তুলেছে। মনে হচ্ছিল আমরা যেন ইতিহাস আর প্রকৃতির এক সুন্দর মেলবন্ধনে প্রবেশ করেছি। আমাদের প্রথম গন্তব্য ছিল নোয়ারা এলিয়ার পোস্ট অফিস। পুরনো ব্রিটিশ স্থাপত্য আর শহরের শান্ত পরিবেশে সংমিশ্রণ এখানে চোখে পড়ে। এরপর আমরা রওনা দেই রিজার্ভ রেইন ফরেস্টের দিকে, যা শহর থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে অবস্থিত। পথে ঢুকতেই শুরু হলো প্রকৃতির এক ভিন্ন জগৎ। প্রথম দিকে কিছুটা ভয় লাগছিল, কারণ চারপাশে ঘন বন, উঁচু বৃক্ষ আর নীরবতা ছিল অসাধারণ। তবে যত এগোচ্ছিলাম রাস্তা আরো মনোমুগ্ধকর হয়ে উঠছিল। পাহাড়ের ঢাল, সবুজের গভীরতা, পাখির কণ্ঠ আর ঝর্ণার দূরের শব্দ, সবকিছু মিলিয়ে যেন আমরা এক সম্পূর্ণ আলাদা জগতে পৌঁছে গেছি। স্কুটারে ঘুরতে ঘুরতে প্রতিটি বাঁক, প্রতিটি গাছের ছায়া আমাদেরকে আরো আবিষ্কার করতে সাহায্য করছিল। রেইন ফরেস্টের পর আমরা বেরিয়ে পড়ি নোয়ারা এলিয়ার আনাচে কানাচে পথ দেখতে। পথ চলার সময় মনে হচ্ছিল আমরা ইউরোপের যেন কোনো এক ছোট্ট গ্রামে চলে এসেছি, যেখানে পাহাড়ের কোলে ছোট ছোট ঘর, সরু রাস্তা আর চারপাশে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য পুরো দৃশ্যটাকে সিনেমার মতো রূপ দিয়েছে। বিকেলের সময়টা আমরা পৌঁছে গেলাম গিরিগুড়ি লেকে। লেকটি একেবারেই শান্ত, সামনে বিশাল নীল জল, পেছনে পাহাড়ের আরোহ, হাওয়ায় ভেসে আসা নরম কুয়াশা, লেকে প্রতিবিম্বিত পাহাড়ের রূপ, সব মিলিয়ে এখানে এক ধরনের প্রশান্তি বিরাজ করছে। শেষে আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। দিনব্যাপী স্কুটার আর পাহাড়ি পথের যাত্রা, রেইন ফরেস্টের রহস্যময়তা, ইউরোপের গ্রামের মতো অনুভূতি এবং লেকের প্রশান্তি। নোয়ারা এলিয়ার বিশেষ এই সৌন্দর্য শ্রীলঙ্কায় ফিরে যাওয়া আরেকটি কারণ হতে পারে। পরের দিন সকালে আমরা নোয়ারা এলিয়া রেল স্টেশন থেকে এল্লার উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 4 ঘন্টার এই যাত্রা ছিল এক ধরনের জাদুকারী অভিজ্ঞতা। চা বাগানের সমারোহ, পাহাড়ের সবুজ ঢেউ, দূরে দূরে মেঘাচ্ছন্ন আকাশ
কিছুটা কালকের দিনের কথা মনে করিয়ে দিচ্ছিল। অবশেষে পৌঁছালাম এল্লাতে। এখন শুরু হবে এল্লার কাহিনী। baby 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 हम धड़कने दिल जैसे धड़के धड़कने दो क्यों है कोई आग नबी शोला जो भड़के भड़कने दो। আমরা এল্লায় এক স্কুটার ভাড়া করি এবং শহরটি ঘুরে দেখার উদ্দেশ্যে রওনা দিই। এল্লা ছোট্ট একটি পাহাড়ি শহর, যা তার শান্ত পরিবেশ, সবুজ পাহাড়, লম্বা পাহাড়ি রাস্তা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আমাদের প্রথম গন্তব্য ছিল নাইনার্স ব্রিজ। এই ব্রিজের চারপাশে সবুজ বন, উঁচু পাহাড় এবং ল্যান্ডস্কেপের সৌন্দর্যতা যেন একটি চলন্ত চিত্রকাহিনী। নামের মতোই এতে 9টি আর্চ রয়েছে, প্রায় 91 মিটার দীর্ঘ এবং 24 মিটার উঁচু, যা ট্রেন চলার সময় প্রকৃতিকে আরো জাদুকরী করে তোলে। এরপর আমরা রওনা দেই রাবানা ওয়াটারফলসের দিকে। এই যাত্রায় পাহাড়ি রাস্তাগুলো বিশেষভাবে মনোমুগ্ধকর ছিল। উঁচু পাহাড়ের ঢাল, সবুজের গভীরতা এবং বাতাসে ভেসে থাকা প্রাকৃতিক শব্দ। আমরা জলপ্রপাতের কাছে পৌঁছাই এবং কিছুক্ষণ সেখানে থাকতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়। মৃদু বৃষ্টির সাথে জলপ্রপাতের ঝর্ণা আরো উজ্জ্বল এবং প্রাণবন্তও দেখতে থাকে। দিনের শেষটা আমরা কাটাই লিটল অ্যাডামস পিকে, যেখানে আমরা আমাদের জীবনের অন্যতম সুন্দর একটি সূর্যাস্ত দেখি। পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে নরম হাওয়া, চারপাশে সবুজ পাহাড় এবং সূর্যের সোনালী আভা, সবকিছু মিলিয়ে এক অতুলনীয় দৃশ্য সৃষ্টি হয়। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছিল, তখন মনে হচ্ছিল সবকিছু যেন একটি রঙিন ক্যানভাসে আঁকা। এই মুহূর্তে আমরা প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে পুরোপুরি একত্র হয়ে গিয়েছিলাম। এল্লার আরেকটি বিশেষত্ব হলো এর রাতের শহর। রাত্রিবেলা শহরটি যেন পুরোপুরি জীবন্ত হয়ে ওঠে। রাস্তার পাশে ছোট ছোট আলো, কফি শপ, রেস্তোরাঁ এবং স্থানীয় বাজারের প্রাণ চাঞ্চল্য, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল এটি থাইল্যান্ডের ছোট্ট একটি শহরের সঙ্গে তুলনা করার মতো। পরিভ্রমণ শেষে আমরা হোটেলে ফিরে আসি, আর এভাবেই শেষ হয় আমাদের এল্লার গল্প। পরের দিন সকালে আমরা এল্লা থেকে মিরিশার উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 220 কিলোমিটারের পথ পাড়ি দিতে হয়। এই যাত্রায় আমরা লোকাল বাসেও চড়ি। লোকাল বাসে চড়া শ্রীলঙ্কার দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি পরিচয় পাওয়ার একটা সহজ উপায়। বিকেল নাগাদ আমরা মিরিশার হোটেলে পৌঁছাই। হোটেলে চেক ইন করার পর আমরা বেরিয়ে পড়ি সমুদ্রের পাড়ে। নরম বেলাভূমি, লেগে থাকা ঢেউ এবং বাতাসে থাকা লবণাক্ত গন্ধ, সবকিছু মিলিয়ে এক প্রশান্তি মুহূর্ত সৃষ্টি করেছিল। दिल चाहता है हम ना रहे कभी यारों के बिन, दिन दिन भर हो प्यारी बातें, झूमे शामे गाए रात। আজকের দিনটা আমরা ঘুরে দেখব মিরিশার শহর। মিরিশার সৌন্দর্য হলো এখানে সব টুরিস্ট স্পট একে অপরের খুব কাছাকাছি অবস্থিত। প্রায় 3 কিলোমিটারের মধ্যেই সবগুলোর অবস্থান, তাই আমরা সহজেই হেঁটেই সবগুলো দর্শনীয় স্থান উপভোগ করতে পারি। আমাদের প্রথম গন্তব্য ছিল মিরিশা বিচ, যেখানে আমরা কালকে সন্ধ্যায়ও আসছিলাম। সোনালী বালি, শান্ত সমুদ্র এবং নীল জলরাশি একসাথে মিলিয়ে এক অনন্য দৃশ্য তৈরি করেছিল। ঢেউয়ের ধ্বনি, হালকা সমুদ্রের হাওয়া আমাদের মনকে একেবারেই প্রশান্ত করে তুলছিল। এরপর আমরা একটু এগিয়ে গেলাম প্যারট রকে। এই ছোট্ট চূড়া সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে, যা সমুদ্রের অপরূপ দৃশ্য উপভোগের জন্য নিখুঁত। এখানে দাঁড়ালে সমুদ্রের বিস্তৃত নীল জলরাশি, দূরে ঢেউ ভাঙার শব্দ, চারপাশে সোনালী বালির দৃশ্য একমাত্র মুগ্ধকর অনুভূতি দেয়। সমুদ্রের ঢেউগুলো যখন গায়ের সঙ্গে স্পর্শ করে আসছিল, এটি ছিল এক অসাধারণ অনুভূতি। আমরা কয়েক মুহূর্ত বসে সমুদ্রের শান্তি অনুভব করি এবং চারপাশের দৃশ্যের সঙ্গে একাকার হয়ে যায়। এরপর আমরা পৌঁছাই কোকোনাট বিচে। এই বীচটি আরো শান্ত এবং প্রাকৃতিক। চারপাশে নারিকেল গাছ, কিছুটা নরম বালি এবং সমুদ্রের নীল রঙের এক অপূর্ব সংমিশ্রণ। হাওয়ায় নারকেলের পাতার শিহরণ, ঢেউয়ের ছন্দ, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন এক স্বপ্নময় জায়গায় এসেছি। আমরা এখানে হাঁটতে হাঁটতে ছবির মতো মুহূর্ত ধারণ করি, সমুদ্রের সাথে সময় কাটাই। পরের দিন আমাদের জন্য ছিল একেবারে বিশেষ একটা দিন, কারণ এটি আমাদের দুজনের জন্য দেশের বাইরে প্রথম ঈদ হতে চলছিল। সকালবেলা আমরা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত একটি মসজিদে যাই। আমরা সেখানে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করি। নামাজ শেষে আমরা কিছু সময় আমাদের রুমে বিশ্রাম নিই।
তারপর বের হই শহর ও সমুদ্রের পরিবেশ উপভোগ করতে। আগের দিনের কোকোনাট বিচটা আমাদের খুব ভালো লেগেছিল, তাই আমরা আবারও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিই। সমুদ্রের নীল জলরাশির দৃশ্যে এই স্থানটি আমাদের জন্য একেবারে স্বর্গীয় অনুভূতি দেয়। এরপর আমরা একটি টুকটুক ভাড়া করি, যাত্রা করি সিক্রেট বিচের দিকে। রাস্তা ছোট এবং পাহাড়ি, তাই টুকটুকে চড়ে যাত্রা আরো মজাদার হয়। সিক্রেট বিচ ছোট কিন্তু শান্তিপূর্ণ। এখানে কিছু সময় আমরা সমুদ্রের ধারে বসি, ঢেউয়ের ছন্দে চোখ ভাসাই, ছবি তুলি এবং প্রকৃতির সৌন্দর্যকে পুরোপুরি অনুভব করি। এই বিচের শান্তি, প্রাকৃতিক পরিবেশ আমাদের পুরো দিনটিকে স্মরণীয় করে তোলে। শেষে আমরা ক্লান্ত হয়ে হোটেলে ফিরে আসি। মিরিসা থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে অবস্থিত ছিল গ্যালে শহর। গ্যালে শহরের কটেজে পৌঁছানোর পর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি আমরা গ্যালে ভ্রমণের জন্য। सूरज की बाहों में अब है ये जिंदगी, किरणें हैं सांसों में, बातों में रोशनी। হোটেলের ভিতর ঢুকতেই আমরা অনুভব করি যেন আমরা ইউরোপের কোন এক শহরে পৌঁছে গিয়েছি। ফরাসি ও ডাচ শৈলীর প্রভাব প্রতিটা ইটের দেয়ালে, ছোট ছোট দোকান, ক্যাফে, রাস্তার লেআউটে স্পষ্ট। সরু রাস্তাগুলো, রঙিন জানালা, প্রাচীন স্থপত, পাশে সমুদ্রের ছোঁয়া। হোটেল ঘুরে দেখা শেষে আমরা সমুদ্রের ধারে যাই এবং সূর্যাস্ত উপভোগ করি। নীল সমুদ্রের সঙ্গে সূর্যের সোনালী আভা, সমুদ্রের ঢেউ, নিচে কিছু পাথর, সবকিছু মিলিয়ে একটি শান্তিপূর্ণ এবং জাদুকরী মুহূর্ত হয় এখানে। গ্যালে শহর আরো প্রাণবন্ত হয়ে ওঠে, গলি লাইটে ভরে ওঠে। রাস্তার পাশের ছোট্ট দোকান, ক্যাফে, রেস্তোরাঁ সব মিলিয়ে শহর যেন একটি জীবন্ত থিয়েটার হয়ে যায়। হেঁটে হেঁটে আমরা ফোর্টটি ঘুরে দেখি। স্থানীয় খাবারের স্বাদ নেই। গ্যালে ফোর্টের কিছু দৃশ্যের ছবি কিছুটা এমন। পরের দিন আমরা মিনিবাসে করে কলম্বো শহরের উদ্দেশ্যে রওনা দিই। প্রায় কয়েক ঘন্টার যাত্রার পর আমরা পৌঁছাই শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বোতে। কলম্বোতে আমরা এক স্থানীয় শ্রীলঙ্কান বন্ধুর মাধ্যমে শহরটি ঘুরে দেখি। বিকালে আমরা যাই কলম্বো বিচে। সমুদ্রের নীল জলরাশি, সূর্যের সোনালী আভা সবকিছু মিলিয়ে আরেকটি শান্তিপূর্ণ মুহূর্ত তৈরি করে। পরের দিন আমাদের ফ্লাইট ছিল বাংলাদেশের উদ্দেশ্যে। অবশেষে শেষ হয় আমাদের স্বপ্নের 15 দিনের ভ্রমণ। আমাদের শ্রীলঙ্কা যাত্রা ছিল এক অনন্য অভিজ্ঞতার সংগ্রহ। আদম পাড়ে কাটানো মেঘাচ্ছন্ন এবং ভয়ঙ্কর মুহূর্ত, ক্যান্ডির ঐতিহাসিক সৌন্দর্য, ক্যান্ডি থেকে নোয়ারা এলিয়ার সেরা জীবনের রেল যাত্রা, সবকিছুই আমাদের মনে চিরস্থায়ী ছাপ রেখেছে। নোয়ারা এলিয়ার শান্ত পাহাড়ি শহর আমাদের ইউরোপীয় গ্রামের মতো নতুন এক পরিবেশের সঙ্গে পরিচয় করিয়েছে। এল্লাতে আমরা উপভোগ করেছি আমাদের জীবনের সেরা সূর্যাস্তগুলোর একটা। তেমন ভাবেই গেলে ফোর্টেও আমাদের ইউরোপীয় স্থাপত্য এবং ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। অন্যতম একটা সানসেটেরও অভিজ্ঞতা হয়েছিল এই স্থানে। শেষ দিনে কলম্বো শহর আমাদের আধুনিকতা, স্থানীয় জীবন, সমুদ্রের সৌন্দর্য দেখিয়েছে। এই ভ্রমণে আমরা পেয়েছি নতুন বন্ধু, নতুন সংস্কৃতি, নতুন অভিজ্ঞতা এবং অজস্র স্মৃতি। পাহাড়, সমুদ্র, শহর, ইতিহাস, মানুষের আন্তরিকতা সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কার এই যাত্রা আমাদের জীবনে এক অমূল্য অধ্যায় হয়ে রইল। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য, প্রতিটি অভিজ্ঞতা আমাদের চিরকাল মনে থাকবে। দেখা হবে হয়তো অন্য কোনো এক ভ্রমণ গল্পে। উস্তাদ বড় হ্যাঁ কি হবে? Weil wir so mir Studenten, wenn du wirst,